প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় আইসিটি বিষয়ের দ্বিতীয় অধ্যায়, বিশেষ করে এইচএসসি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও উত্তর আলোচনা করার চেষ্টা করব। আজকে আমার পর্ব 2। পূর্বে আমি 1 নাম্বার পর্বে বিশেষ করে 1 থেকে 60 পর্যন্ত এমসিকিউ আলোচনা করেছিলাম। আজকে 61 থেকে আলোচনা করব। লক্ষ্য করি প্রথম প্রশ্ন আজকের জন্য, টেলিভিশনের রিমোট কন্ট্রোলে ব্যবহৃত হয় ড্যাশ। তো এইখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে ইনফ্রারেড পদ্ধতিতে এই টেলিভিশনের রিমোট কন্ট্রোল, বিশেষ করে এটি হচ্ছে একটি তারবিহীন যোগাযোগ মাধ্যম যাকে ইনফ্রারেড বলা হয়। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, ওয়াই ম্যাক্স কোন ধরনের নেটওয়ার্কে ব্যবহৃত হয়ে থাকে? তো ওয়াই ম্যাক্স সাধারণত ম্যান অর্থাৎ মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কে ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, স্টার্ট/স্টপ বিট থাকে কোন ডেটা ট্রান্সমিশনে? তো আমরা জানি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেমে এই শুরুতে একটি স্টার্ট বিট থাকে এবং শেষে একটি স্টপ বিট থাকে। পরবর্তী প্রশ্ন, কোন ট্রান্সমিশনে স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না? অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেমে সাধারণত প্রাইমারি স্টোরেজ ডিভাইস এর প্রয়োজন হয় না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে অনেকগুলি প্রশ্ন আমি আলোচনা করব, সেজন্য সময় সেভ করার জন্য শুধুমাত্র প্রশ্ন এবং উত্তরের অপশনটি বলবো, যাতে আমরা অল্প সময়ে অনেকগুলি প্রশ্নের উত্তর শিখতে পারি। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, কোন ট্রান্সমিশনে প্রাথমিক স্টোরেজ ডিভাইসে ডেটাকে সংরক্ষণ করা হয়? তো এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে যে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে সাধারণত ডেটাকে প্রথমে প্রাথমিক বা প্রাইমারি স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করে পরবর্তীতে ব্লক আকারে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে প্রেরণ করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, একটি প্রতিষ্ঠানে প্রথম ও দ্বিতীয় তলায় কম্পিউটার নেটওয়ার্ক স্থাপনের জন্য কোন মাধ্যম বেশি উপযোগী? তো এই ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় তলায় নেটওয়ার্কের জন্য কেবল অর্থাৎ তার মাধ্যম বেশি উপযোগী হবে। পরবর্তী প্রশ্ন, ফটো ডিটেক্টরের কাজ কি? তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা, অর্থাৎ ঘ নাম্বারটি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, 1 কিলোবাইট ডেটা আদান প্রদানের ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা কত? তো এইখানে আমরা এই অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের দক্ষতা হচ্ছে সাধারণত 72.73%, অর্থাৎ 72.73%, বিশেষ করে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে দক্ষতার পরিমাণ। পরবর্তী প্রশ্ন, ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয় ড্যাশ, অর্থাৎ কোনটিতে সবচেয়ে কম সময়ে ডেটা স্থানান্তর হয়ে থাকে? সেটা হচ্ছে আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেমে সাধারণত ডিলে সবচেয়ে কম হয়, অর্থাৎ সময় লাগে না। পরবর্তী প্রশ্ন, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা হচ্ছে প্রাইমারি স্টোরেজ ডিভাইস এর প্রয়োজন হয় না। এটি একটি অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের সুবিধা। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে নেটওয়ার্ক সংযোগ স্থাপনের জন্য মাধ্যম হিসেবে কোনটি বেশি প্রযোজ্য হবে? তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে ফাইবার অপটিক কেবল বা অপটিক্যাল ফাইবার। তো ফাইবার অপটিক কেবলের মাধ্যমে, বিশেষ করে আলোক সিগন্যালের মাধ্যমে ডেটা আদান প্রদান হয়ে থাকে অত্যন্ত দ্রুত গতিতে। এবার আসি, কোন ট্রান্সমিশন পদ্ধতিতে একজন প্রেরক এবং একজন প্রাপকের মধ্যে ডেটা আদান প্রদান হয়ে থাকে? তো এই ক্ষেত্রে সাধারণত ইউনিকাস্ট ডেটা ট্রান্সমিশন সিস্টেমের ক্ষেত্রে একজন প্রেরক এবং একজন প্রাপক থাকে। পরবর্তী প্রশ্ন, কোনটি কোএক্সিয়াল কেবলের সুবিধা? তো কোএক্সিয়াল কেবলের সুবিধা হচ্ছে এই ট্রান্সমিশনে লস অপেক্ষাকৃত কম হয়, অর্থাৎ ডেটা ট্রান্সমিশনের সময় লস কম হয়। ডেটা স্থানান্তরের ক্ষেত্রে একমুখী প্রবাহের নাম কি? তো একমুখী প্রবাহের নাম হচ্ছে সিমপ্লেক্স মোড। সিমপ্লেক্স মোডটা হচ্ছে সাধারণত একমুখী, অর্থাৎ একজন থেকে অপরজন গ্রহণ করবে, সেই পদ্ধতিকে বলা হয় সিমপ্লেক্স মোড। প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ট্রান্সমিশন মোড কয় ভাগে ভাগ করা হয়ে থাকে? তো এই ক্ষেত্রে 3 ভাগে ভাগ করা হয়ে থাকে, যেমন এই ইউনিকাস্ট, ব্রডকাস্ট এবং মাল্টিকাস্ট। পরবর্তী প্রশ্ন, নিচের কোন পদ্ধতিতে কম্পিউটার সব সময় অন্য কম্পিউটারে ডেটা পাঠায়?
তো এক কম্পিউটার অন্য কম্পিউটারে ডেটা পাঠায় সাধারণত এটি একমুখী যোগাযোগ, তাই সিমপ্লেক্স মোড হিসেবে এটি গণ্য হবে। মোবাইল ফোন কোন পদ্ধতিতে ডেটা কমিউনিকেশন করে? তো মোবাইল ফোন সাধারণত ফুল ডুপ্লেক্স মোডে ডেটা স্থানান্তর হয়, কেননা মোবাইল ফোনের মাধ্যমে সরাসরি একজন অপরজনের সাথে পারস্পরিক যোগাযোগ করতে পারে। পরবর্তী প্রশ্ন, আইএসপি এর পূর্ণ নাম কি, তাই না? তো আইএসপি এর পূর্ণ নাম হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এই ঘ নাম্বারটি সঠিক উত্তর, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। তো এই ক্ষেত্রে আইএসপি সাধারণত যারা এই হোস্টিং এর কাজ করে, হোস্টিং সম্পর্কিত যারা বিষয় নিয়ে কাজ করে, তারা আইএসপি এর সাথে বেশি সংযুক্ত। কোন ডিভাইসটি হাফ ডুপ্লেক্স মোডে ডেটা আদান প্রদান করে থাকে? এক্ষেত্রে ওয়াকি টকি সেট, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে যে ওয়াকি টকি সেট থাকে, সেই ওয়াকি টকি সেট সাধারণত হাফ ডুপ্লেক্স মোডে ডেটা স্থানান্তর করে থাকে। পরবর্তী প্রশ্ন, যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে প্রেরকের প্রেরিত ডেটা কেবলমাত্র একজন গ্রহণ করতে পারে তাকে কি বলে? একজন গ্রহণ করতে পারে, আরেকজন প্রদান করবে, এই সিস্টেমটাকে বলা হয় ইউনিকাস্ট ডেটা ট্রান্সমিশন সিস্টেম। নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব? তো এক্ষেত্রে ডেটা ফিল্টারিং করে পাঠায় সাধারণত রাউটারের মাধ্যমে সাধারণত এই ডেটাকে শেয়ার করা হয় বা ফিল্টারিং করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, কোন ক্যাবলে আলোর পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ডেটা স্থানান্তরিত হয়? তো এইখানে সঠিক উত্তর হচ্ছে অপটিক্যাল ফাইবার বা ফাইবার অপটিক ক্যাবল, যেক্ষেত্রে আলোক সিগন্যালের মাধ্যমে ডেটা স্থানান্তর হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, কোনটি ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড? তো এই ক্ষেত্রে ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড হচ্ছে 802.11 হবে, যেটি সাধারণত লোকাল এরিয়া নেটওয়ার্কের অন্তর্ভুক্ত। পরবর্তী প্রশ্ন, টেলিফোনের জন্য ব্যবহৃত কেবল কোনটি? কোএক্সিয়াল কেবল সাধারণত টেলিফোনের জন্য ব্যবহারের উপযোগী, বেশি পারফেক্ট। পরবর্তী প্রশ্ন, ডেটা ট্রান্সমিশনের কোন চ্যানেলটিতে খরচ কম? তো এইখানে যে তারগুলি রয়েছে, বিভিন্ন তার মাধ্যম রয়েছে, তারপর তারবিহীন মাধ্যম রয়েছে, তার মধ্যে টুইস্টেড পেয়ার কেবল হচ্ছে দামে অনেক সস্তা, এবং টুইস্টেড পেয়ার কেবল আবার দুই ধরনের আছে, একটি হচ্ছে ইউটিপি মানে আনশিল্ড টুইস্টেড পেয়ার কেবল, এবং আরেকটি হচ্ছে এসটিপি শিল্ড টুইস্টেড পেয়ার কেবল। পরবর্তী প্রশ্ন, কোনটি চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের প্রধান বৈশিষ্ট্য? তো চতুর্থ প্রজন্মের মোবাইলের প্রথম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আইপি নির্ভর ওয়্যারলেস ও নেটওয়ার্ক সিস্টেম। এই চতুর্থ প্রজন্মের মোবাইলে বিশেষ করে একটি অন্যতম প্রধান সুবিধা বা বৈশিষ্ট্য। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, হাব ব্যবহৃত হয় কোন টপোলজিতে? তো হাব সাধারণত এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে যে স্টার টপোলজিতে হাব ব্যবহৃত হয়, কারণ স্টার টপোলজিতে মাঝখানে একটি বিশেষ করে হোস্ট হিসেবে হাব কম্পিউটার থাকে, এবং সেই কম্পিউটার থেকে চারদিকে লাইন থাকে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, সর্ববৃহৎ এলাকা জুড়ে কোন নেটওয়ার্ক তৈরি হয়? তো এইখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে সর্ববৃহৎ হচ্ছে ওয়ান, অর্থাৎ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। বিশ্বব্যাপী যে বিশেষ করে নেটওয়ার্ক সেটি হচ্ছে এই ওয়ান হিসেবে আখ্যায়িত করা হয়। অন্যদিকে প্যান হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, এবং ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। হটস্পট কি? হটস্পট হচ্ছে একটি তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা। তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা, যেমন আমি আমার মোবাইলের মাধ্যমে হটস্পট তৈরি করে অন্য মোবাইলে আমি কানেক্ট করতে পারি, যে সিস্টেমটাকে তারবিহীন যোগাযোগ ব্যবস্থা বা হটস্পট হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ব্লুটুথের মাধ্যমে কোন নেটওয়ার্ক তৈরি করা হয়ে থাকে? তো ব্লুটুথের ক্ষেত্রে সাধারণত এই প্যান প্রযুক্তি ব্যবহার করে ব্লুটুথ স্থাপিত হয়, কেননা ব্লুটুথের জন্য পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করা হয়ে থাকে। অন্যদিকে এই যে লোকাল এরিয়া নেটওয়ার্ক বিশেষ করে ওয়াইফাইয়ের জন্য প্রযোজ্য। পরবর্তী প্রশ্ন, পাহাড়ি এলাকায় নেটওয়ার্ক মাধ্যম তৈরির জন্য কোনটি হলে সুবিধাজনক? তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে সাধারণত এই ওয়্যারলেস, অর্থাৎ পাহাড়ি এলাকায় তারের মাধ্যমে সংযোগ দেওয়া কঠিন, সেজন্য ওয়্যারলেস বা তারবিহীন হলে সুবিধা হয়।
পরবর্তী প্রশ্ন, বাস টপোলজির ব্যাকবোন কোনটি? তো বাস টপোলজির ব্যাকবোন হচ্ছে প্রধান কেবল। বাস টপোলজিতে মাঝখানে একটি তার থাকে, যেটিকে ব্যাকবোন বা প্রধান কেবল হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, ওয়াইম্যাক্স প্রযুক্তি ব্যবহার করা হয় কোনটিতে? তো ওয়াইম্যাক্স প্রযুক্তি ব্যবহার করা হয় ওয়াই1-এ, অর্থাৎ ওয়্যারলেস ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এটি ওয়াইম্যাক্স এর ক্ষেত্রে প্রযোজ্য এবং এটি সর্ববৃহৎ ইন্টারনেট প্রযুক্তি। পরবর্তী প্রশ্ন, জিএসএম এর পূর্ণরূপ কি? জিএসএম এর পূর্ণরূপ হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। এই যে ক নাম্বারটি সঠিক উত্তর, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, জিএসএম এর পূর্ণরূপ। পরবর্তী প্রশ্ন, ডেটা কমিউনিকেশনের মৌলিক উপাদান কয়টি? তো পূর্বের ক্লাসে আমি ডেটা কমিউনিকেশনের মৌলিক উপাদান আলোচনা করেছিলাম 5টি, যেমন উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক এবং গন্তব্য। আমি আবারও বলছি, 5টি উপাদান হচ্ছে উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক এবং গন্তব্য। এই 5টি হচ্ছে ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে মৌলিক উপাদান। টুইস্টেড পেয়ার কেবল এর সাধারণ রং কোনটি? অর্থাৎ টুইস্টেড পেয়ার কেবলে সাধারণত 4 জোড়া তার থাকে, প্রত্যেক জোড়ার সাথে একটি করে সাদা রঙের তার থাকে, যেটিকে সাধারণ তার বা কমন তার বলা হয়। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, হাসান ও জিশান মোবাইল কথোপকথন করছে, এক্ষেত্রে কোন মোড ব্যবহৃত হচ্ছে? অর্থাৎ একজন আরেকজনের সাথে পারস্পরিক যোগাযোগ করছে মোবাইলের মাধ্যমে। তো মোবাইলে সাধারণত ফুল ডুপ্লেক্স মোড ব্যবহার করা হয়ে থাকে। সঠিক উত্তর হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। আমরা জানি যে বিভিন্ন প্রকারের মোড রয়েছে, যেমন এই হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, সিমপ্লেক্স ইত্যাদি। কোনটি গেটওয়ের কাজ? গেটওয়ের কাজ হচ্ছে ভিন্নধর্মী নেটওয়ার্ককে সংযুক্ত করা, অর্থাৎ একটি ভিন্নধর্মী আলাদা নেটওয়ার্ককে সংযুক্ত করে এই গেটওয়ে। তো গেটওয়ে হচ্ছে একটি ইন্টারনেট সংযোগ করার একটি ডিভাইস, যার মাধ্যমে ভিন্নধর্মী নেটওয়ার্ককে সংযোজন করা বা সংযুক্ত করা যায়। পরবর্তী প্রশ্ন, কোন নেটওয়ার্ক টপোলজিতে একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ সিস্টেম অচল হয়ে যায়? তো এই ক্ষেত্রে রিং টপোলজিতে সাধারণত একটার সাথে আর একটা কম্পিউটার যুক্ত থাকে, তাই মাঝখানে যে কোনো একটা কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় তাহলে পরবর্তী কম্পিউটার আর কানেকশন পাবে না। কম্পিউটার এবং মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন হয় কোন মোডে? কম্পিউটার থেকে মাল্টিমিডিয়া এটি একমুখী যোগাযোগ, যাকে সিমপ্লেক্স মোড বলে। এনআইসি এর পূর্ণরূপ কি? এনআইসি এর পূর্ণরূপ হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এই যে গ নাম্বারটি সঠিক উত্তর, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। বিশেষ করে ডেস্কটপ কম্পিউটারে সাধারণত সিস্টেম ইউনিটের সাথে এই এনআইসি কার্ড সংযুক্ত করা থাকে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ইএফটি এর পূর্ণরূপ? তো ইএফটি এর পূর্ণরূপ হচ্ছে এই ফাইল ট্রান্সফার প্রোটোকল। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, টুইস্টেড পেয়ার কেবলে কয় জোড়া তার থাকে? সহজ প্রশ্ন, কিছুক্ষণ আগেও বলেছি। টুইস্টেড পেয়ার কেবলে 4 জোড়া তার থাকে এবং প্রত্যেক জোড়ার সাথে একটি করে সাদা রঙের কমন তার বা সাধারণ তার থাকে। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, 8 মিটার দূরত্বে ডেটা স্থানান্তরের জন্য কোনটি ব্যবহার সবচেয়ে যৌক্তিক, তাই না? তো 8 মিটার দূরত্বে সাধারণত এই ব্লুটুথ বেশি কার্যকর হবে, কেননা 100 মিটার দূরত্ব পর্যন্ত ব্লুটুথ বিশেষ করে খুব সহজেই কানেকশন করা যায় একটা মোবাইলের সাথে আর একটা মোবাইলে। পরবর্তী প্রশ্ন, কোনটি লোকাল এরিয়া নেটওয়ার্কের প্রযুক্তি? তো লোকাল এরিয়া নেটওয়ার্ক প্রযুক্তি হচ্ছে ওয়াইফাই। ওয়াইফাই এর পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি এবং ওয়াইফাই সংযুক্ত করা হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক প্রযুক্তি ব্যবহার করে, যাকে বলা হয় ল্যান প্রযুক্তি। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, কোন প্রজন্মের মোবাইলে প্যাকেট সুইচিং পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন করা হয়? তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে তৃতীয় প্রজন্মের মোবাইলে বা থার্ড জেনারেশন 3G মোবাইল যে সমস্ত রয়েছে সেগুলিকে সেই ক্ষেত্রে সাধারণত প্যাকেট সুইচিং পদ্ধতিতে ডেটা ট্রান্সফার হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভেতরের অংশকে কি বলে? তো অপটিক্যাল ফাইবারের মধ্যে যে অংশটি থাকে, ভিতরের যে অংশটি থাকে তাকে বলা হয় কোর।
অর্থাৎ কোরের উপরে থাকে ক্ল্যাডিং, ক্ল্যাডিংয়ের উপরে থাকে জ্যাকেট। মডেমের সাহায্যে কি করা হয়? তো মডেমের সাহায্যে তথ্য প্রেরণ করা হয়, তথ্য গ্রহণ করা হয়, তাই না? তো গ্রহণ তো এখানে নাই, এই ক নাম্বারটি তথ্য প্রেরণ করাটা সঠিক উত্তর হবে। অবশ্য মডেমের মাধ্যমে তথ্য গ্রহণও করা হয়ে থাকে, সেজন্য মডেম সাধারণত প্রেরক এবং প্রাপক হিসেবে অর্থাৎ মডুলেটর এবং ডিমডুলেটর হিসেবে কাজ করে। স্বল্প দূরত্বে একাধিক ল্যান প্রযুক্তিকে যুক্ত করে কোনটি? তো একাধিক ল্যান প্রযুক্তিকে যুক্ত করে সাধারণত ব্রিজ। ব্রিজের মাধ্যমে একাধিক লোকাল এরিয়া নেটওয়ার্ককে যুক্ত করা যায়। ব্রিজ হচ্ছে একটি ইন্টারনেট কানেক্টিভিটি ডিভাইস। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, মাইক্রোওয়েভ এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত? মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে এই যে ক নাম্বারটি সঠিক উত্তর, 300 মেগাহার্টজ থেকে 30 গিগাহার্টজ পর্যন্ত। পরবর্তীতে একটি উদ্দীপক নির্ভর প্রশ্ন লক্ষ্য করি, নিম্নের উদ্দীপকটি পড়ো এবং 111 ও 112 নং প্রশ্নের উত্তর দাও। এক্স তার ডিজিটাল ডিভাইসে নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না। বর্তমানে এক নতুন সার্ভিস গ্রহণ করায় অটো আপডেট এবং উচ্চ গতিসম্পন্ন ডিজিটাল সুবিধা পায় সে। তাহলে এই ক্ষেত্রে এই হচ্ছে উদ্দীপকের আলোকে প্রশ্ন বলছে উদ্দীপকের সার্ভিসটির নাম কি? তো এই উদ্দীপকের সার্ভিসটির নাম হচ্ছে অটো যে আপডেট হয়, এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং সিস্টেম। ক্লাউড কম্পিউটিং হচ্ছে একটি ইন্টারনেট পরিষেবা যার মাধ্যমে সাধারণত অটো আপডেট হয়ে থাকে বিভিন্ন তথ্য। পরবর্তী উদ্দীপক নির্ভরে আরও একটি প্রশ্ন লক্ষ্য করি, ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে কাজ করা সুবিধাজনক কারণ শুধুমাত্র নিজস্ব হার্ডওয়্যারের প্রয়োজন হয় না, এক নাম্বারটি সঠিক নয়। স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট হয়, কথাটি সত্য। সার্বক্ষণিক ব্যবহার করা যায়, এটিও সত্য। 2 এবং 3 সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, তারগুলো পেঁচানো এবং জোড়া জোড়া থাকে বলে এই তারকে বলা হয় ড্যাশ। তো টুইস্টেড পেয়ার কেবলে সাধারণত তারগুলি পেঁচানো থাকে এবং জোড়া অবস্থায় থাকে, একে বলা হয় টুইস্টেড পেয়ার কেবল। তো টুইস্টেড পেয়ার কেবলে 4 জোড়া তার থাকে, আমি কিছুক্ষণ আগেও বলেছি, এবং প্রত্যেকটা তার একটার সাথে আর একটা পেঁচানো বা জোড়া অবস্থায় থাকে। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহৃত হয়? কুমিল্লা বোর্ডে প্রশ্নটি এসেছিল। তো ভয়েস ব্যান্ড সাধারণত টেলিফোনে ব্যবহার করা হয়ে থাকে ভয়েস ব্যান্ড। তো এই ক্ষেত্রে আমরা জানি ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং ব্রডব্যান্ড 3 ধরনের এই ব্যান্ডউইথকে 3 ভাগে ভাগ করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, প্রোটোকল ট্রান্সলেশনের সুবিধা দেয় কোন নেটওয়ার্ক ডিভাইস? অর্থাৎ এইখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে গেটওয়ে সাধারণত একাধিক প্রোটোকলকে সংযুক্ত করে। একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করার ডিভাইস হচ্ছে গেটওয়ে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, কিবোর্ড থেকে সিপিইউতে ডেটা স্থানান্তরের সময় ব্যবহৃত ট্রান্সমিশনের বৈশিষ্ট্য হলো ড্যাশ। চট্টগ্রাম বোর্ডে এই প্রশ্নটি এসেছিল। তো এখানে সঠিক উত্তর হচ্ছে ডেটা ব্লক আকারে স্থানান্তরিত। হ্যাঁ, কথা সত্য। ডেটা যে কোনো সময় ডেটা প্রেরণ করা যায়, এটিও সত্য। প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না, এটি সত্য নয়। সেজন্য আমাদের 1 এবং 2 সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, কোন ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটারে প্রেরণ করা হয়? তো এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে সুইচ হচ্ছে সঠিক উত্তর, কারণ সুইচের মাধ্যমে আমরা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বিশেষ করে ডেটা স্থানান্তর করতে পারি। পরবর্তী প্রশ্ন, কোন প্রজন্মের মোবাইল ফোনে আল্ট্রা ব্রডব্যান্ড গতির ইন্টারনেট ব্যবহার করা হয়? তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে 4G বা চতুর্থ প্রজন্মের মোবাইলে এই আল্ট্রা ব্রডব্যান্ড গতির ইন্টারনেট ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, নেটওয়ার্ক টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এখানে যে অপশনগুলি রয়েছে, সক্রিয় হাব হ্যাঁ হয়ে থাকে, নিষ্ক্রিয় হাব এবং সুইচ। তো এই ক্ষেত্রে সঠিক উত্তর 3টাই হবে, কেননা 3টার যে কোনো একটি আমরা নেটওয়ার্ক টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ব্যবহার করতে পারি। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, কোন প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম MMS সার্ভিস চালু হয়? রাজশাহী বোর্ডে প্রশ্নটি এসেছিল। তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে 2G বা দ্বিতীয় প্রজন্মের মোবাইলে এই MMS সার্ভিস চালু হয়েছিল। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, একটি উদ্দীপক নির্ভর, কলেজের মান উন্নয়নের জন্য সরকার 12টি কম্পিউটার প্রদান করে। কম্পিউটারগুলো একই ফ্লোরে অবস্থিত কম্পিউটার ল্যাব, লাইব্রেরি, ক্লাসরুমে ব্যবহৃত হচ্ছে।
কম্পিউটারগুলোর মধ্যে ডেটা আদান প্রদানের জন্য পেন ড্রাইভ ব্যবহার হওয়ার কারণে অনেক অসুবিধা হচ্ছিল, তাই আইসিটি শিক্ষকের পরামর্শে কলেজ কর্তৃপক্ষ কম্পিউটারগুলোকে পরস্পরের সাথে সংযোগের ব্যবস্থা করলেন। তো এই ক্ষেত্রে কোন প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে, তাই না? তো এই ক্ষেত্রে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। ল্যান প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে প্রত্যেকটা কম্পিউটার পারস্পরিক ইন্টারনেটের সাথে সংযুক্ত করা হতে পারে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, কলেজ কর্তৃপক্ষের গৃহীত ব্যবস্থায় যেগুলির প্রয়োজন হবে সেগুলি হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার, ইনফরমেশন। তিনটাই প্রয়োজন হবে, কেননা তথ্য আদান প্রদানের ক্ষেত্রে আমাদের এই তিনটাই প্রয়োজন হতে পারে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, গ্রিন ফোন বলা হয় ড্যাশ প্রযুক্তির মোবাইল ফোনকে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে সিডিএমএ। সিডিএম এর পূর্ণরূপ হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এই ধরনের ফোনের সাধারণত সিম থাকে না, সিমবিহীন এই ধরনের ফোন যেগুলি বলা হয় সিডিএম এর মাধ্যমে এই পদ্ধতিতে এগুলি পরিচালিত হয়, এবং এই ফোনকে বলা হয় গ্রিন ফোন। এগুলি এখন আর খুব একটা দেখা যায় না, পূর্বে এই ধরনের ফোন ছিল। আমরা যখন স্টুডেন্ট লাইফে আমরা যখন ছিলাম তখন দেখেছি অনেক আগে। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, মাইক্রোওয়েভ প্রযুক্তির অসুবিধা দূর করতে কোন প্রযুক্তি আবশ্যক? তো মাইক্রোওয়েভ প্রযুক্তি মানে কি, বিশ্বব্যাপী ইন্টারনেট যে তরঙ্গ, এটার আরও শক্তিশালী এবং অসুবিধা দূর করার জন্য প্রয়োজন হয় কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইটের প্রয়োজন হয়। বাংলাদেশের একমাত্র স্যাটেলাইটের নাম বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, একই সময়ে উভয় দিকে ডেটা স্থানান্তর পদ্ধতিকে কি বলে? তো একই সময়ে পারস্পরিক যোগাযোগ করতে পারে এই ধরনের মোডকে বলা হয় ফুল ডুপ্লেক্স মোড। যেমন মোবাইলে আমরা কথা বলি ফুল ডুপ্লেক্স মোডে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ডেটা কমিউনিকেশন মাধ্যম হচ্ছে ড্যাশ। টুইস্টেড পেয়ার কেবল, হ্যাঁ এটি মাধ্যম। রেডিও ওয়েভ, এটিও মাধ্যম। হাফ ডুপ্লেক্স, এটি মাধ্যম নয়, এটি হচ্ছে মোড। অতএব 1 এবং 2 সঠিক উত্তর। পরবর্তী আরও একটি উদ্দীপক নির্ভর প্রশ্ন লক্ষ্য করি, বরিশাল বোর্ড 2019 সালে প্রশ্নটি এসেছিল। কলেজের বিজ্ঞান ভবনে 20টি কম্পিউটার নেটওয়ার্ককে সংযুক্ত করা হলো। 2018 সালে শিক্ষা সচিব মহোদয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত ভবনে অনার্স প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন করেন। এই হচ্ছে তথ্যের আলোকে আমাদের 127 নম্বর প্রশ্নে বলছে, উদ্দীপকে বর্ণিত ভবনে ব্যবহৃত নেটওয়ার্কটি কোন ধরনের? তো এই ক্ষেত্রে সাধারণত 20টি কম্পিউটার একত্রে যুক্ত করার জন্য ল্যান প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে করা যেতে পারে, ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট করা যেতে পারে, যেটি লোকাল এরিয়া নেটওয়ার্ক প্রযুক্তি। পরবর্তী আরও একটি উদ্দীপক নির্ভর প্রশ্ন লক্ষ্য করি, উদ্দীপকের নেটওয়ার্কে ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড কোনটি? তো এই ক্ষেত্রে সারা বাংলাদেশের সব কম্পিউটারে দেখানো হয়নি। ভিডিও কনফারেন্সিং সাধারণত মাল্টিকাস্ট মোডে দেখানো হয়ে থাকে, সেজন্য এটি হচ্ছে মাল্টিকাস্ট মোড। সেলুলার ফোনে কোন টোপোলজি ব্যবহৃত হয়? সেলুলার ফোনে সাধারণত স্টার টোপোলজি ব্যবহার করা হয়ে থাকে, কারণ স্টার টোপোলজির মাধ্যমে সেলুলার ফোনে অর্থাৎ মোবাইলে যে কোনো দিক থেকেই সাধারণত এই নেটওয়ার্ক সংযুক্ত করা হয়ে থাকে। টেলিভিশনের ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে, টেলিভিশনের ডেটা ট্রান্সমিশন মোড অবশ্যই ব্রডকাস্ট মোড এবং সিমপ্লেক্স মোড, কেননা টেলিভিশনে এই সিমপ্লেক্স মোড যেহেতু একমুখী এবং ব্রডকাস্ট মোডে এইটি পরিচালিত হয়, সেজন্য 1 এবং 3 সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, রেডিও সিগন্যাল প্রথমে ডিজিটাল পদ্ধতিতে কোন প্রজন্মের মোবাইলে ব্যবহৃত হয়? তো এখানে সঠিক উত্তর হচ্ছে 2G বা সেকেন্ড যে জেনারেশনের মোবাইলে সাধারণত এই রেডিও সিগন্যাল এই ডিজিটাল পদ্ধতিতে ব্যবহৃত হয় মোবাইলে বিশেষ করে। তো এবার আমরা আজকের আলোচনার শেষ প্রশ্নটি লক্ষ্য করি, কোন টোপোলজিতে প্রথম ও শেষ কম্পিউটার পরস্পর সরাসরি যুক্ত থাকে? তো এখানে যে অপশনগুলি রয়েছে রিং টোপোলজি এবং ম্যাশ টোপোলজি, এই দুটিতে কম্পিউটার সাধারণত পারস্পরিক সংযুক্ত থাকে, সেজন্য সঠিক উত্তর 2 এবং 3 সঠিক উত্তর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমার ক্লাসটি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবে, শেয়ার করবে এবং আমার পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।